অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে ৩ পার্বত্য জেলা সহ ৭ জেলায় বন্যায় পানিবন্দী ১,৫৫,৩১১টি পরিবার। প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় ৬,০৯,৪১১ জন। গেল ৬ দিনে পাহাড় ধস এবং পানিতে ডুবে কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রামে প্রাণ গেছে অন্তত ৫৪ জনের। আর পার্বত্য অঞ্চলে এই দুর্যোগ পরিস্থিতির মধ্যেই উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বাড়ায় সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট সহ আরও ৮ জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে আরও জানাচ্ছেন মনিরা কাজুরি। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে গেল এক সপ্তাহের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পর্যটন নগরী কক্সবাজার। জেলার চকরিয়া, পেকুয়া সহ বেশিরভাগ এলাকা যেমন পানিতে ডুবেছে, তেমনি পাহাড় ধসে প্রাণহানি সবচেয়ে বেশি এই জেলায়। বর্তমানে পানি কমলেও এখনো দুর্ভোগে হাজারো মানুষ। পাহাড় ধসের আশঙ্কায় দিনরাত পার করছেন বাসিন্দারা। একই অবস্থা ৩ পার্বত্য জেলায়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ। ভেঙে গেছে রাস্তাঘাট, এখনো সড়ক পথে চলাচল ব্যাহত হচ্ছে। আশ্রয় কেন্দ্রে আছেন এসব জেলার বহু পরিবার। পাহাড় ধসের কারণে বান্দরবান শহরের সাথে লামা, আলীকদম, নাইখংছড়ি, রুমা, থানচি, রোয়াংছড়ি সহ রাঙামাটি জেলার সাথে সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। বিভিন্ন স্থান সব মিলে এখন পর্যন্ত আমাদের কাছে রিপোর্টেড হলে 11টি। এর মধ্যে একটি মাত্র পাহাড় ধস, যেটা লামায়, সেখানেই আমাদের একটা প্রাণহানি ঘটেছে কয়েকজনের। বাকি কোনোটাতে কিন্তু কোনো ধরনের প্রাণহানি বা আহত বা খুব তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পার্বত্য জেলাগুলোর এমন দুর্যোগ পরিস্থিতির মধ্যেই টানা বৃষ্টিতে ডুবছে আরও নতুন নতুন এলাকা। সোমবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র ৩ ঘন্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিতে ডুবে যায় কুমিল্লা নগরী। এতে বিপাকে পড়েন এইচএসসি পরীক্ষার্থী সহ কর্মস্থলে যাওয়া মানুষ। যানবাহন না পেয়ে নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় পরীক্ষার্থীরা। পানিতে তলিয়ে গেছে নগরীর প্রধান সড়ক, অলিগলি সহ আবাসিক এলাকা। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি থাকায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা। বেশি ভোগান্তিতে মুরাদপুর এবং শহরতলির ছায়াবিতান এলাকার মানুষ। শরীর ভিজে ঢুকছি আমরা, আবার বৃষ্টিতে ভিজে ঢুকছি, তো শরীর খারাপ হয়ে থাকে, ঠান্ডা লেগে থাকে, তো পরীক্ষা দিতে কষ্ট, একটু পিছিয়ে দিলে ভালো হতো। আজকের পরীক্ষাটা পিছানো উচিত ছিল। আজকে আমাদের এই কষ্ট হয়েছে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সিলেটের সবকটি নদ নদীর পানি বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় ৫৩৭টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি জেলার ১৬০টি ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। সুনামগঞ্জে সুরমা, ছাতক ও কুশিয়ারা নদীর পানি দিরাই মারকুলি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। উজানের ঢলে আবারও তলিয়ে গেছে তাহিরপুরের আনোয়ারপুর সড়ক। এতে জেলা শহরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। নেত্রকোনায় উবদাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এছাড়া পানি বাড়ায় কলমাকান্দা, উবদাখালী নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। মনিরা কাজুরি, ৭১। আমরা প্রতিবেদন দেখছিলাম। পার্বত্য এলাকাগুলোর অবস্থা আরও ভয়াবহ। রাঙ্গামাটির বন্যা যেন এক উপজেলার পর আরেক উপজেলায় ছড়িয়ে পড়ছে। এক এলাকায় পানি কমলে নতুন করে ডুবছে অন্য এলাকা। ঘরবাড়ি, ফসলের মাঠ আর মাছের পুকুর হারিয়ে দিশেহারা হাজারো মানুষ। ত্রাণ কার্যক্রম সেখানে চললেও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিয়ে প্রশাসনের দেয়া তথ্যেও আছে গরমিল। রূপায়ণ তালুকদারকে সাথে নিয়ে রাঙ্গামাটি থেকে আরও জানাচ্ছেন সবুজ মাহমুদ। ছবি তুলেছেন শৈশব বর্মন এবং মোবারক হোসেন শুভ। রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চল কাদের মেম্বার পাড়ার ওমর ফারুক, তার বাড়িসহ পুরো গ্রাম তলিয়ে গেছে বানের জলে। গ্রামের অনেকের আয় রোজগার বন্ধ, দেখা দিয়েছে খাদ্য সংকট। ত্রাণ সহায়তায় কিছুটা মেটানো যাচ্ছে চাহিদা। পানি এ পর্যন্ত ছিল, আজকে একটু কমছে। ওই রান্না বান্নার সমস্যা, কষ্ট হচ্ছে, এক বেলা খাইলে ৩ বেলা খাইতে পারে না, এই অবস্থা ছিলাম। রাঙ্গামাটির বন্যা অনেকটা জোয়ার ভাটার রূপ নিয়েছে। শুরুতে বাঘাইছড়ি প্লাবিত হয়, তারপর বিলাইছড়ি, এখন ডুবছে বরকল উপজেলা। আমরা কোনো দিকে যাইতে পারতেছি না, আমাদের বাড়িঘর থেকে একটু একটু পানি কমছে, রান্না বান্না করতে পারতেছি না। এলাকার সব ফ্যামিলি যতগুলো আছে সবাই অনেক কষ্টের ভিতরে আছে। স্কুল বন্ধ, বাচ্চারা যাইতে পারতেছে না। আমাদের মুরগি যতগুলো আছে ততগুলো মরে গেছে, আর এতটুকু পানি হয়েছে। কিছু জায়গায় বন্যার পানি নেমে গেলেও অনেক জায়গায় প্লাবিত হচ্ছে নতুন করে। তাই আশ্রয় কেন্দ্রে মানুষের সংখ্যা অপরিবর্তিত আছে। দোকানটা ভাঙি যেতে আরেক দিকে আশ্রয় নিতে হয় আর কি। পায়খানা করে দিয়েছে, ঘর ব্যাগ উড়ে নিয়ে, চাল তাল ব্যাগ উড়ে নিয়ে গই। পানি নাই, রাস্তাঘাট তো সবাই শেষ হয়ে গেছে।
জিনিসপাতিও নষ্ট হয়েছে, রাখছি খাটের উপরে 2টা করে ইট দিয়ে, এখন ওগুলো তলায় গেছে। সমস্যা ইন্দি কষ্ট গাইনে ইয়ে লাগুরিনে রান্না বাড়া ঘুরিবার ইয়ে নেই কোনো। শুধু বাড়িঘর রাস্তাঘাট নয়, তলিয়ে গেছে ফসলি জমি, গবাদি পশু, হাঁস মুরগি আর মাছের পুকুর। সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা ও বন্যা পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। সব ক্ষেত্রে আশ্রয় কেন্দ্রে আমরা খাদ্যশস্য সরবরাহ করছি, যেটা প্রয়োজন আমরা কিন্তু জনগণের পাশে আছি। বন্যার পরবর্তীর জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। বন্যা পরবর্তী যেগুলো হয়, এখন যদি আপনার রোগের হয় সে আমরা প্রিকশন নিয়েছি। তবে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রকৃত সংখ্যায় জেলা, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে গরমিল আছে। একে তো দুর্গম পাহাড়ি এলাকা, তার উপরে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, এমনকি মানুষের স্বাভাবিক জীবন। এই জায়গায় এই সমান পানি ছিল, পানি কমলেও দুর্ভোগ কমেনি। এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বন্যার ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরা। সবুজ মাহমুদ, ৭১, রাঙামাটি। দর্শক, এই মুহূর্তে রাঙামাটির বাঘাইছড়িতে আছেন সহকর্মী সবুজ মাহমুদ। সেখানকার সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। সবুজ, আপনার প্রতিবেদন দেখছিলাম, বন্যা পরিস্থিতির কথা তো আমাদেরকে জানাবেনই, সেই সাথে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে এ ধরনের টানা বর্ষণে কিন্তু সবচেয়ে বেশি আশঙ্কা থাকে ভূমিধসের। তো সেক্ষেত্রে এ ধরনের বিপর্যয় কাটিয়ে ওঠাও অনেকটা কঠিন। সেক্ষেত্রে এখন পর্যন্ত পার্বত্য অঞ্চলগুলোতে কোনো ধরনের পূর্ব প্রস্তুতি রয়েছে কিনা? আমি এই মুহূর্তে আছি বাঘাইছড়ি লঞ্চ ঘাটে। এই আমার পাশেই হচ্ছে কাঁচালং নদী। এই নদীতে যে পানি এখন আছে সেখান থেকে 10 ফিট উপরে পানি ছিল। এই পানির কমে গিয়েছে এখন, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে বাড়িঘর থেকে কিছু জায়গায় পানি কমেছে, আবার নিম্নাঞ্চল কিগুলো প্লাবিত হচ্ছে নতুন করে। আবার যাদের বাড়ি থেকে পানি নেমে যাচ্ছে তাদের কিন্তু বসবাসের উপযোগী হচ্ছে না, তারা ঠিকমতো বাড়িঘরে পৌঁছাতে পারছে না, তারা গিয়ে সেখানে যে বসবাস করবে সেগুলো নেই। যার কারণে যেই আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতেই তারা অবস্থান করছে। সেই আশ্রয় কেন্দ্রগুলো থেকে তারা খাদ্য সহযোগিতা সহ অন্যান্য ত্রাণ, অন্য সব কিছু পাচ্ছে, ঔষধ পাচ্ছে। তো এই কারণে তারা সেখানে অবস্থান করছে। এছাড়া রাস্তাঘাটগুলোর অবস্থা যদি আমি বলি, আমি বেশ কয়েকটি অঞ্চলে এই রাঙামাটির গিয়েছি, সেখানে পাহাড়ি রাস্তাগুলো ধসে পড়েছে এবং যার ফলে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে জেলা শহরে যাওয়ার যেই যোগাযোগ ব্যবস্থা সেগুলো ভেঙে পড়েছে এবং স্কুলগামী যে ছাত্রছাত্রী আছে এবং যারা অফিস আদালত বা চাকরি বাকরি করছে তারা কিন্তু খুব দুর্ভোগ নিয়ে এই রাস্তাগুলো পারাপার করছে, কারো হচ্ছে যে যেতেই পারছে না। তো এখন মূলত যেটি সমস্যা দেখা দিচ্ছে সেটি হচ্ছে বন্যা পরবর্তী যে পুনর্বাসন ব্যবস্থা, সেটি এখন খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাটগুলো ঠিক করা, যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদেরকে ত্রাণ সহায়তার পাশাপাশি টিন বা অন্য যেসব সরঞ্জামাদি তাদের বাড়িঘর মেরামতের জন্য দরকার, সেই বিষয়গুলো তাদের দরকার বলে আমাদেরকে সাধারণ মানুষ জানিয়েছে। এবং আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে কোন উপজেলায় কতগুলো মানুষ আসলে আক্রান্ত হয়েছে। তো সেইটার কিন্তু জেলা, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে আমরা গরমিল পাচ্ছি, সংখ্যাটা আসলে সমন্বয় করা হয়নি বলে আমাদের কাছে মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটির বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। এদিকে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের সাতকানিয়া, চন্দনাইশ এবং বাঁশখালীর বিস্তীর্ণ এলাকার মানুষ এখনও পানিবন্দী। আজ বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সাথে ছিলেন সেনা এবং বিমান বাহিনীর সদস্যরাও। তবে অনেক এলাকায় ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন বন্যা দুর্গতরা। রাজীব বড়ুয়াকে সাথে নিয়ে প্রণবশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। সপ্তাহ জুড়ে বর্ষণ শেষে বন্যার পানি নামতে শুরু করলেও এখনও দক্ষিণ চট্টগ্রামের বেশিরভাগ ঘরবাড়ি পানির নিচে। শুকনো খাবার, সুপেয় পানির চরম অভাবে দিন কাটছে সাতকানিয়ার কেউচিয়া, বাজালিয়া, ধর্মপুর, বুড়ির দোকান এলাকার অধিবাসীদের। ঘরবাড়ি ভেসে যাওয়ায় শত শত নারী পুরুষ আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। কারো ঠাঁই হয়েছে প্রতিবেশীর পাকা দালানে। না, আমার বাড়িঘর নষ্ট হয়ে গেছে, এক পাশে হচ্ছে পড়ে গেছে, তারপর হচ্ছে গরু ছাগলের ক্ষতি হয়েছে, টুপি বই টই সবকিছু চলে গেছে, ঘর ডাইরেক্ট ভাঙে গেছে। আরেকজনের বাসায় আছি,
আমার ঘরে নেই, একজনের বাসায় আশ্রয় দিয়েছে। সোমবার বন্যার্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রামের বন্যা নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি জানান, ত্রাণ বিতরণ শেষে নেওয়া হবে পুনর্বাসনের ব্যবস্থাও। এই মুহূর্তে আসলে আমাদের মূল ফোকাস হচ্ছে রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন। হ্যাঁ, আমরা দুর্গত মানুষকে উদ্ধার করতে চাই এবং আমরা তাদের মুখে খাবার পৌঁছে দিতে চাই। পানি নেমে যাবার পরে আমরা পুনর্বাসনে মনোযোগ। ত্রাণ কাজে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকও। সহযোগিতায় নেমেছে সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও। পানিটা একটু নেমে গেলে তারপর ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা ইনশাল্লাহ পাবো আর কি। আমরা এখন মানুষকে বাঁচাইতে হবে। আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল আছে এটা ওপেন করা হয়েছে। এছাড়াও আমাদের রেস্কিউ টিম আছে, রেস্কিউ টিমকে রেডি রাখা হয়েছে। আমাদের হেলিকপ্টার প্রস্তুত আছে, যে কোনো ধরনের উদ্ধার কার্যক্রমে যে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এদিকে বাঁশখালীর বন্যা কবলিত বিভিন্ন এলাকার অনেক মানুষ এখনো ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন। অনেক গাড়ি আসতেছে, এখন ধরতেছি বা দেখতেছি আমাদের দিকে যাচ্ছে না, এখানে কোনো ত্রাণ দিচ্ছে না। বৃহস্পতিবারে ঘরগুলো ভেঙে গেছে, কিন্তু আমরা কোনো থাকার জায়গা পাইতেছি না। আমাদের বিশুদ্ধ পানির অভাব কারণ নাই। স্থায়ী বেরিবাঁধ এবং সুইচ গেটের যদি কাজ ভালোভাবে হয় তাহলে এরকম পানিবন্দী থাকবে না মানুষ। সব বানভাসী মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছানোর কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। দর্শক, আমরা শিরোনামেই জানাচ্ছিলাম যে বন্যা কবলিত ১১ জেলার চিকিৎসকদের ছুটি বাতিল করেছে সরকার। বন্যা কবলিত এলাকার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী সহ ১১টি জেলার সকল স্বাস্থ্যকর্মী নিজ নিজ কর্মস্থলে থাকবেন। তিনি আরও জানিয়েছেন, বন্যা কবলিত এলাকায় স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। দুর্গত এলাকায় চিকিৎসা না পেয়ে এখনও কারো মৃত্যু হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ১১ জেলায় ৩ স্তরের সেবা দেওয়া হচ্ছে। আর আদিন হাসপাতালের বিষয়ে আগের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসেনি বলেও জানিয়েছেন তিনি। সেই সাথে তিনি আরও জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু সহায়তা দিয়েছে, প্রয়োজনে আবারও হাসপাতাল পরিদর্শন করবে মন্ত্রণালয়। যারা একেবারে ডিস্ট্রেস হোমলেস হয়ে গেছে তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতেছি, একটা। সেকেন্ডলি, দেয়ার ইজ এ ভেরি হাই চান্স অফ কলেরা, সেটার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত আছি। ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট দেওয়া হচ্ছে। জনগণকে আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে, আমাদের ইউনুদের মাধ্যমে, অন্যান্য কর্মীদের মাধ্যমে সচেতন করা হচ্ছে, যাতে করে কোনো নদী বা পানি বা খালের পানি যেন তারা পান না করে। যেখানে বন্যা পীড়িত এলাকায় এটা করা হয়েছে, বন্যা কবলিত। ছুটি বাতিল থাকছে আনটিল এন্ড আনলেস দ্য থিংস আর নট সেটেলড, কারো কোনো ছুটি নেই। বৃষ্টিতে আজও জলজট হয়েছে রাজধানীতে। প্রধান সড়ক অলিগলি পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। নিউ মার্কেট, মিরপুর, গুলশান, বিমানবন্দর সড়ক সহ বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে যানজট। আর জলাবদ্ধ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকরা। এ সময় তারা আশ্বাস দিয়েছেন, জলাবদ্ধতা নিরসনে স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের। মামুন হোসেনের রিপোর্ট। এটি গুলশান ও শাহজাদপুর লিং রোড। টানা বৃষ্টিতে এই সড়কের একটি অংশ ধসে পড়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। সোমবারের বৃষ্টিতে হাঁটু ও কোমর সমান পানিতে তলিয়েছে বাড্ডা, মিরপুর, নিউ মার্কেট এলাকা, ধানমন্ডি সহ বিমানবন্দর সড়কের বনানী অংশ। আপনি এই দেওয়ালটা দেখেন, এর পাশে যে মাটি দিয়ে এটাকে চেপে ধরে রাখার দরকার ছিল, যখন এই ওয়ার্কটা করে ঠিকাদার, এইখানে মাটির প্রোটেকশনটা দেয় নেই। ঠিক আছে, এটা জাতীয় দুর্যোগ, এটা সারা দেশেরই এরকম, তো এটা প্রশাসন দেখবে না, দ্রুত এটা কাজ করবে না। আমরা কিন্তু আর চলাচল করতে পারবো না এই রাস্তাটা দিয়ে, রাস্তাটা এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড্ডা লিং রোডে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। এই সময় তিনি আশ্বাস দেন, জলাবদ্ধতা দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করবে সিটি কর্পোরেশন। আমরা রাজক চেয়ারম্যান বরাবরে একটা সাজেশন আকারে আমরা একটা চিঠি লিখব যে আগামী দিনে এই কাজগুলো এইভাবে করলে যে আমাদের জলজট হবে না, জলবদ্ধতা হবে না, লেকের পানিটা খুব অল্প সময়ের মধ্যেই নেমে যাবে।
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল এলাকা পরিদর্শন করেন ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, এবার বর্ষায় নগরবাসীর কিছুটা দুর্ভোগ হলেও আগামী বছর পরিস্থিতির উন্নতি হবে। পানি নিতে হলে হয় আমাকে বুড়িগঙ্গায় নিতে হবে, না হয় শীতলক্ষায় নিতে হবে, কিন্তু সেইগুলো নেয়ার জন্য যে পরিকল্পনা থাকা দরকার আগে কিন্তু সেগুলো গ্রহণ করা হয় নাই। এবার আমাদের সরকারের পক্ষ থেকে সেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ডিএসসিসি প্রশাসক বলেন, নিউ মার্কেট ধানমন্ডি এলাকায় পানির স্বাভাবিক নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। চলমান প্রকল্পের কাজ শেষ হলে আগামী বছর থেকেই এ সমস্যার স্থায়ী সমাধান মিলবে বলে তার আশা। মামুন হুসাইন, ৭১, ঢাকা। এদিকে নতুন করে ডুবতে পারে উত্তর এবং পূর্বের ৮ জেলা, এমনটা জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। তারা বলছে, তিস্তার পানি বাড়ায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর এবং কুড়িগ্রামেও স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। অন্যদিকে ১৬ জুলাই থেকে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মোহাইমিনুল খান উপর রিপোর্টে বিস্তারিত। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা কবলিত হবার পর নতুন করে আরও ৮ জেলায় পানি বিপদসীমার দিকে যাচ্ছে। তবে আগামী ২৪ ঘন্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি হ্রাস পেতে পারে। সেক্ষেত্রে দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাবে বলে জানিয়েছে বন্যা ও পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র। বিগত ২৪ ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি সকল নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেছে এবং সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা গেছে, যা আগামী ২ থেকে ৩ দিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আর নতুন করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহে নদ নদীর পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। এছাড়া তিস্তার পানি বাড়ায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামও স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। তবে বর্তমানে ভারী বৃষ্টিপাত প্রবণতা দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রেক্ষিতে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা, কুশিয়ারা এবং ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভোগাইকংস ইত্যাদি নদীগুলোর পানি আগামী 2 দিন বৃদ্ধি পেতে পারে। এর ফলে মূলত দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা ও কুশিয়ারা নদী অববাহিকায় সিলেট, সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। একই সাথে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সাথে দেশের উত্তরাঞ্চলীয় তিস্তা এবং দুধকুমার অববাহিকাতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলেও আগামী 2 দিন পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। এছাড়া আগামীকাল থেকে বৃষ্টির তীব্রতা কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রাজধানীতে বৃষ্টি হবে সোমবারও। আগামী 24 ঘন্টায় বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাতের তীব্রতা কমে যেতে পারে। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা আবার বাড়তে। 16 জুলাই থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মোহাইমিনুল খান উপু, ৭১, ঢাকা। জনগণ সঙ্গে থাকলে দেশ এগিয়ে নিতে বিএনপিকে কেউ আটকে রাখতে পারবে না, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার বরিশাল সফরে এসে তিনি জানিয়েছেন, সবাই মিলে ভালো থাকাই বর্তমান সরকারের লক্ষ্য, আর ধৈর্য নিয়ে এগুলে প্রত্যাশিত জায়গায় পৌঁছানো সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রিফাত আহমেদের ক্যামেরায় বরিশাল থেকে আরও জানাচ্ছেন শফিকুল হক। একটি চারাগাছ, কখনো তা হয়ে ওঠে ভবিষ্যতের ছায়া, কখনো নতুন সময়ের প্রতীক। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উন্নয়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণকেও সমান গুরুত্ব দেয় বর্তমান সরকার। তাই তো প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশাল সফরে নতুন প্রজন্মের জন্য সবুজ এক বাংলাদেশের স্বপ্নের বীজ বুনলেন তারেক রহমান। গরু নদীর বাটাজোর এবং নগরীর 30 গোডাউন এলাকায় বৃক্ষরোপণের এই কর্মসূচিতে অংশ নেন তিনি। এই যে কখনো বৃষ্টি বেশি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছেই না প্রায়, আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। তো এই যে সব সমস্যাগুলো, এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। এবং ইনশাআল্লাহ আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা 25 কোটি গাছ
আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। একই সফরে অসচ্ছল পরিবারের হাতে তুলে দেয়া ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী। 4 কোটি পরিবার আছে, আমরা এই পরিবারের যে নারী প্রধান নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার ধারাবাহিকতায় সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। আগামী 1 বছরের জন্য যে বাজেট আমরা বরাদ্দ রেখেছি ফ্যামিলি কার্ডের, সেই বাজেটের উপরে ভিত্তি করে আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী জানান, জনগণই সব ক্ষমতার উৎস, সবাইকে নিয়েই প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চায় বিএনপি সরকার। প্রত্যেকটি নারীর হাতে যদি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, তাহলে আপনাদের সাহায্য, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা বর্তমান বিএনপি সরকারের প্রয়োজন। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সমাজে আমরা একটি বিরাট পরিবর্তন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নদী, খাল আর সবুজে ঘেরা বরিশাল, প্রকৃতির আশীর্বাদ সমৃদ্ধ এই জনপদ বহুদিন ধরেই অপেক্ষা করে আছে আরও সহজ যোগাযোগ, কর্মসংস্থান আর টেকসই উন্নয়নের। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথমবারের মতো বরিশাল সফরে সেই প্রত্যাশার পালকে যুক্ত হয়েছে আরও নতুন কিছু প্রতিশ্রুতি। এখন দক্ষিণের মানুষের চোখ থাকবে যে আশ্বাস তারা পেয়েছে সেটি কতটা বদলে দেবে নদীবেষ্টিত এই জনপদের আগামী দিনের গল্প। শফিকুল হক, ৭১, বরিশাল। সংবিধানের ৬৫ অনুচ্ছেদের উপধারা অনুযায়ী সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের দায়িত্ব পালনের এলাকা সমগ্র বাংলাদেশ। নির্বাচিত সংসদ সদস্যদের জন্য আলাদা নির্ধারিত এলাকা থাকলেও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই। বিকেলে সংসদ অধিবেশনে বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেনের পয়েন্ট অফ অর্ডারের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এমনটাই জানিয়েছেন। নূরনবী সরকারের প্রতিবেদন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের সুযোগ পান সংরক্ষিত মহিলা আসন 12 থেকে নির্বাচিত সদস্য জিবা আমিন খান। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, তাঁর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এলাকা পীরগঞ্জ মিঠাপুকুর থেকে ঘুরে এসেছেন তিনি। সেখানে স্বাস্থ্যকেন্দ্রে লোক সংকটের কথা উল্লেখ করেন তিনি। আমি আজকে গতকালকে রাত্রে আমার অতিরিক্ত দায়িত্ব পীরগঞ্জ এবং মিঠাপুকুর থেকে ভ্রমণ করে এসেছি। এই বক্তব্যের প্রেক্ষিতে রংপুর 4 থেকে নির্বাচিত সংসদ সদস্য আক্তার হোসেন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কথা বলেন। তিনি বলেন, এটা কোন আইনে বিরোধী দলের আসনগুলোতে মহিলা এমপিদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো? সেই অতিরিক্ত দায়িত্বের সাংবিধানিকতা কতদূর সেটাও আমরা একটু জানতে চাই মাননীয় স্পিকার। পাশাপাশি আরো একটা জিনিস মাননীয় স্পিকার, এই যে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা শুধুমাত্র বিরোধী দলের সংসদ সদস্যরা যে আসনগুলো থেকে নির্বাচিত হয়েছেন শুধুমাত্র সেই আসনগুলোতেই এই অতিরিক্ত দায়িত্বটা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে একটা জিনিস কিন্তু খুবই আশঙ্কার জায়গা তৈরি করছে, বিএনপি কি বিরোধী দলের আসনগুলোতেও তাদের মহিলা নারী এমপিদেরকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে সারা দেশে কি তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় মাননীয় স্পিকার? এর জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, সংবিধান মতে সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা নির্বাচিতদের মতোই, তবে পার্থক্য হলো জনগণের ভোটে নির্বাচিত এমপিদের এলাকা নির্ধারিত থাকে, তবে সংরক্ষিত আসনের এমপিদের এলাকা সমগ্র বাংলাদেশ। তো ওই হিসেবে মাননীয় সংসদ সদস্য যেটা জনাব আক্তার হোসেন উত্থাপন করেছেন যে দায়িত্বপ্রাপ্ত বা সুনির্দিষ্ট এলাকা, সেটা তাহাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সারা বাংলাদেশের সমস্ত অধিক্ষেত্রে নির্বাচনী এলাকা মাননীয় সংসদ সদস্যগণ ইচ্ছা করলে তাহাদের সংসদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে পারবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এর আগে অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। আমরা 1 লক্ষ কর্মী নিয়োগ করতে যাচ্ছি, স্বাস্থ্যকর্মী, যার মধ্যে 80,000 উইল বি ওমেন, দোজ উইল বি মিডওয়াইফার, কেয়ার গিভার অ্যান্ড টেকনিশিয়ান। ধর্মমন্ত্রীর পক্ষে জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, গেল সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণের দুর্নীতি খতিয়ে দেখা হবে। এখন 13 কোটি থেকে 21 কোটিতে কিভাবে গেল, এই মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয়
প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী জানান, সংস্কৃতির নামে অশ্লীলতা হলে তা স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা একদিকে যেমন শিল্প সংস্কৃতির নুরনবী সরকার, ৭১, ঢাকা। মুজিব বর্ষ উদযাপনে প্রায় ৪,০০০ কোটি টাকা অপচয়ের অভিযোগের নথিপত্র হাতে পেয়েছে দুর্নীতি দমন কমিশন। যাচাই বাছাই শেষে হতে পারে একাধিক মামলা, আর এমন তথ্য জানিয়ে দুদকের মুখপাত্র জানিয়েছেন মুজিব বর্ষ উদযাপনের দুর্নীতি নিয়ে কাজ করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ সনি। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ পালন ও সারা দেশে ১০,০০০-এরও বেশি মুরাল ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। দুদকের কাছে অভিযোগ এসেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা সহ অন্যান্যরা শতবর্ষ পালনের নামে রাষ্ট্রের ৪,০০০ কোটি টাকা ক্ষতিসাধন করেছে। সুধী দর্শক, ২০২৫ সালের এপ্রিলে অনুসন্ধানে নেমে ৬৪টি জেলা প্রশাসক, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে চিঠি দেয় দুদকের ৭ সদস্যের অনুসন্ধানকারী দল। এরই মধ্যে বাংলাদেশ বেতারের সামনে মুরালের তথ্যসহ একাধিক নথি হাতে পেয়েছে সংস্থাটি। মুজিব বর্ষ পালন এবং সারা দেশে ১০,০০০-এরও বেশি মুরাল ভাস্কর্য নির্মাণের রাষ্ট্রীয় কোষাগার থেকে ৪,০০০ কোটি টাকারও বেশি অর্থ অপচয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে একটি অনুসন্ধান চলমান রয়েছে। ইতিমধ্যেও অনেকগুলো প্রতিষ্ঠান এবং দপ্তর সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে তথ্য চলে এসেছে। দুদক জানিয়েছে, অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় দুদকের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU ও CIDর সমন্বয়ে অনুসন্ধানী দল কাজ করছে। মূলত অনুসন্ধানের শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহানা সহ অন্যান্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ অপচয় এবং ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধানকালে অন্য যারা এর সাথে জড়িত অনুসন্ধানে যাদের নামে আসুক এবং যাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়, অনুসন্ধানকারী কর্মকর্তাগণ তাদের প্রতিবেদনে সেগুলো দাখিল করবেন। সংসদে এক প্রশ্নের জবাবে গেল রোববার অর্থমন্ত্রী জানান, মুজিব বর্ষে শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি তৈরি, সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা ও মার্বেলের মুরাল নির্মাণ এবং সময় গণনা ডিজিটাল বোর্ড তৈরিতে ৯৮২ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায়। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। পররাষ্ট্র সচিব পদে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরীর নাম শোনা যাচ্ছে বেশ জোরে সোরে। এতে বিস্মিত এবং হতবাক সবাই। গত জাতিসংঘ অধিবেশনের সময় বিএনপি মহাসচিব এবং বাংলাদেশের প্রতিনিধি দলের উপর হামলা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর এই ঘটনায় দায়িত্ব পালনে ইচ্ছাকৃত ভুলের অভিযোগ রয়েছে নোমানের বিরুদ্ধে। বিশ্লেষকরা যেটা বলছেন যে আওয়ামী লীগের দলীয় বয়ান আন্তর্জাতিক মহলে ছড়িয়ে দেওয়া ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে রাখতে হবে। সুফিয়ান ফারাবি জানাচ্ছেন বিস্তারিত। গত বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার সময় বাংলাদেশের প্রতিনিধি দলের উপর এভাবেই হামলা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় প্রতিনিধি দলে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং এনসিপি ও জামায়াতের প্রতিনিধিরা হতবাক হয়ে যান। অকথ্য ভাষায় গালিগালাজ করা ছাড়াও ছোড়া হয় ডিম। এতে বিব্রত হয় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। ওয়াশিংটনে দায়িত্ব পালনকারী বাংলাদেশের কর্মকর্তারা এইসব সম্ভাব্য হামলার বিষয়ে নিউ ইয়র্ক পুলিশকে কোনো ধারণা দেয়নি। উল্টো অভিযোগ রয়েছে, অভ্যর্থনায় অপেক্ষমান যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের ভুল পথ দেখিয়ে দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন প্রধান সালাউদ্দিন নোমান চৌধুরী। এর ফলে সহজেই হামলার সুযোগ পায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবং আমরা বাইরে ছিলাম আর তারা ভিতরে ছিলেন মেজর পয়েন্টে, মেইন জায়গা থেকে, যেখান থেকে তারা বের হচ্ছিলেন সেখানে, এবং আমাদেরকে এমবিসি থেকে বলা হয়েছিল ওরা বের হয়ে গেছে। এটা এমনও ঘটনা হয়েছে যে আমরা অনেক বিএনপি নেতারা চলে গেছিলেন ওখান থেকে, কারণ তাদের কাছে খবর এসেছে যে মহাসচিব বের হয়ে চলে গেছেন, কিন্তু যেটা সত্য ছিল না। এ ধরনের কথা মানে আমরা শুনেছি। পরবর্তীতে ওনারা মানে সবচেয়ে বড় ব্যাপার, ওনারা কোন গেট দিয়ে বের হলেন এটা শুধু এমবিসির লোকরাই জানার কথা। তো সেখানে আওয়ামী লীগের অনেক লোকজন সেই ঠিক মেইন পয়েন্টে উপস্থিত ছিলেন। বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে দিল্লিতে পাঠিয়ে এই বিতর্কিত ব্যক্তিকে পরবর্তী পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ প্রায় চূড়ান্ত। তাই ক্ষোভ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী ও বিএনপির সমর্থকদের মধ্যে। খুবই অবাক লাগতেছেন যে
যিনি পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় একটি গুরুত্বপূর্ণ পদ নিয়োজিত ছিলেন, এখন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তিনি আরো পদোন্নতি পেয়ে আমি শুনেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করতেছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে জড়িতদের বিচার না করে গুরুত্বপূর্ণ পদে পদায়ন প্রশ্নের সৃষ্টি করবে। ব্যাহত হবে প্রধানমন্ত্রীর সবার আগে বাংলাদেশ নীতি। যে ডেলিগেশন গিয়েছে বাংলাদেশের তরফ থেকে, সেই ডেলিগেশনের নিরাপত্তা, মর্যাদা, শৃঙ্খলা এবং তাদের আনুষ্ঠানিকতা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। সেই ব্যক্তি যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, অনেকেই মনে করেন যে এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবেই তিনি করেছেন। যেহেতু তিনি আগে স্বৈর শাসনের ধ্বজাধারী ছিলেন, তাদের লোক হিসাবে কাজ করেছেন, সেটি ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত হয়েছে। যেভাবে হোক এটা ব্যর্থতা। সেই ব্যর্থতার দায় দায়িত্ব যিনি ধারণ করেন, তাকে যদি বাংলাদেশের সচিব নিযুক্ত করা, পররাষ্ট্র সচিব নিযুক্ত হয়, তাহলে পরে আমি মনে করি এটি বড় অন্যায় হবে। পররাষ্ট্র নীতি কার্যকরণের ক্ষেত্রে বড় ধরনের একটি বিঘ্নের সৃষ্টি হবে। সালাউদ্দিন নোমান চৌধুরী বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। তাকে এই দায়িত্বে বসায় অন্তর্বর্তীকালীন সরকার। স্বৈরাচারী শেখ হাসিনার পুরো শাসনামলেই বেশ দাপুটে অবস্থানে ছিলেন এই কূটনীতিক। শুরুটা হয় দিল্লিতে ডেপুটি হাই কমিশনার হিসেবে, পরে ঢাকায় ফিরে বাগিয়ে নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি অ্যাডমিনের পদ। এ সময় তার বিরুদ্ধে এক নারী সহকর্মীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। বিভাগীয় তদন্তে সুবিচার না পাওয়ার কথা বলে হাইকোর্টে রিট করেন ওই নারী কর্মকর্তা। এতে আরও ক্ষেপে যান সালাউদ্দিন নোমান, আর ওই কর্মকর্তাকে বরখাস্তও করা হয়। যার বিরুদ্ধে নিজ মন্ত্রণালয়ের সহকর্মীকে যৌন হেনস্থার মতো অভিযোগ রয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যদের আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা লাঞ্ছিত করেছেন, তাকেই পরবর্তী পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। বিষয়টি নিয়ে উৎকণ্ঠায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অভিমত, এমন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ফার্স্ট নীতি বহির্বিশ্বে বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন ৭১ ইউটিউব চ্যানেল। থাকবেন ৭১-এর সাথে।